গ্রাম বাংলার ছোট্ট একটি গ্রাম পলাশদিহি। টানা কয়েক মাস ধরে এক ফোঁটা বৃষ্টিও হয়নি। মাঠের মাটি শুকিয়ে ফেটে চৌচির হয়ে গেছে। চারদিকে শুধু খরা আর দুর্ভোগ। গ্রামের মানুষ অনাহার অর্ধাহারে কষ্টের দিন পার করছে। কি রে রতন, এতক্ষণেও হাঁসের ঘর পরিষ্কার শেষ হলো না? কাকাবাবু, রাত শেষ হওয়ার আগেই কাজ শুরু করেছি। এতগুলো হাঁস, ছাগল আর গরুর খোয়ার একা সামলাতে সময় তো লাগবেই। অজুহাত শুনতে চাই না, কাজ শেষ কর, তারপর পুকুর পাড়ে পশুগুলো নিয়ে যাবে। শরীরটা আর চলছে না, কাল সকাল থেকে কিছুই খাইনি। আমার কাছে কান্নাকাটি করে লাভ নেই, আগে কাজ তারপর খাবার। একটু গরম ভাত দিলে কাজটা ভালোভাবে করতে পারতাম। রান্নাঘরে শুকনো মুড়ি আছে, খেতে চাইলে খা, না চাইলে না খেয়ে থাক। ঠিক আছে। এক মুঠো শুকনো মুড়ি মুখে দিয়ে রতন পশুগুলোকে নিয়ে গ্রামের বাইরে শুকিয়ে যাওয়া চরভূমির দিকে রওনা দিল। ওই দেখ, রতন যাচ্ছে। সকাল সকাল ওর মুখ দেখলাম, আজ আবার কি অমঙ্গল হয় কে জানে। ও যেদিকে যায় সেদিকেই বিপদ আসে। দাদা, আমি কি সত্যি এত খারাপ? তুই আমাদের সঙ্গে কথা বলিস না। একটু জল দেবেন? গলাটা একেবারে শুকিয়ে গেছে। আমাদের কলসির জল ছুবি না। শুধু এক ঘটি জল চাই। চলে যা, অন্য কোথাও গিয়ে জল খুঁজে নে। অপমান সহ্য করে রতন গ্রামের শেষ প্রান্তে পৌঁছাল। সেখানে একটা শুকিয়ে যাওয়া পুরনো আমবাগান ছিল। হ্যাঁ ভগবান, আমি কি সারা জীবন এভাবেই মানুষের অপমান সহ্য করব? ঠিক তখনই ঝোপের ভেতর থেকে কুই কুই শব্দ ভেসে এলো। ওখানে আবার ওটা কিসের শব্দ শোনা যাচ্ছে? রতন এগিয়ে গিয়ে দেখল একটা ছোট্ট কুকুরছানা কাটা ঝোপে আটকে কাঁদছে। আরে ভয় পেও না, আমি তোমার কোনো ক্ষতি করব না। রতনের নিজের হাত কাটায় কেটে গেলেও কুকুরছানাটাকে সাবধানে বের করে আনল। এবার তুমি নিজের মায়ের কাছে ফিরে যাও। কুকুরছানাটি কিছুদূর গিয়ে বারবার ফিরে রতনের দিকে তাকাতে লাগল। তারপর জঙ্গলের ভেতরে অদৃশ্য হয়ে গেল। ক্লান্ত হয়ে রতন আম গাছের ছায়ায় বিশ্রাম নিচ্ছিল, কিন্তু হঠাৎ দয়ার মূল্য একদিন ফিরেই আসে। কে কে ওখানে? আমার সামনে আসুন। কে কথা বললেন? ভয় পেও না রতন, আপনাকে তো আগে কখনো এই গ্রামে দেখিনি। আমি একজন পথিক, অনেক গ্রাম ঘুরি বেড়াই। আপনি এত রোদে কোথায় যাবেন? যাওয়ার আগে একটা কথা বলে যাই, আজ রাতটা সাধারণ রাত নয়। পাহাড়ের ওপার থেকে এমন ঝড় আসবে যা এই গ্রামের ভাগ্য বদলে দেবে। সত্যি বলছেন? প্রকৃতির ভাষা সবাই বুঝতে পারে না। এই কথা বলেই বৃদ্ধ ধীরে ধীরে বাঁশঝাড়ের ভেতর চলে গেলেন। রতন ছুটে গিয়ে দেখল সেখানে আর কেউ নেই, যেন বৃদ্ধ হাওয়ায় মিলিয়ে গেছেন। যদি লোকটার কথা সত্যি হয়, তাহলে আজই গ্রামের সবাইকে সাবধান করা উচিত। রতন দ্রুত গ্রামের দিকে হাঁটতে শুরু করল। তার মনে একদিকে সন্দেহ, অন্যদিকে অদ্ভুত এক আশার আলো জ্বলে উঠল। বিকেলের শেষ আলো। রতন দ্রুত পলাশডিহি গ্রামের দিকে হাঁটতে লাগল।
তার মাথায় শুধু একটাই কথা, গ্রামের মানুষকে ঝড়ের খবর জানাতে হবে। আপনারা সবাই কোথায় আছেন? দয়া করে তাড়াতাড়ি এখানে আসুন। আপনাদের সঙ্গে আমার খুব জরুরি একটা কথা আছে। কি হয়েছে রতন, এত চিৎকার করছিস কেন? আজ গভীর রাতে প্রচণ্ড ঝড় আর ভারী বৃষ্টি হবে। সবাই ঘরের চাল শক্ত করে বাঁধুন, শুকনো ধান আর জ্বালানি ভেতরে তুলে রাখুন। এ আবার নতুন কি কথা? সকাল পর্যন্ত ছিল গরুর রাখাল, আর বিকেলে হয়ে গেল আবহাওয়ার পণ্ডিত। এই কাজকর্ম ফেলে এসব আজে বাজে কথা ছড়াচ্ছিস কেন? তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি কাউকে ভয় দেখাতে চাইছি না, শুধু সবাইকে সাবধান করে দিচ্ছি। আমার কথাটা একবার বিশ্বাস করে শুনুন। আরে আকাশে তো একটাও মেঘ নেই, হঠাৎ ঝড় বৃষ্টি আবার কিভাবে হবে? তবু আপনারা সবাই সাবধানে থাকবেন, আমার কথাটা একবার মনে রাখবেন। গ্রামের লোকজন হেসে চলে যেতে লাগল, কিন্তু কয়েকজন বৃদ্ধ রতনের কথা শুনে চিন্তায় পড়ে গেলেন। যদি ছেলেটার কথা সত্যি হয়। ওর কথা বিশ্বাস করলে তো সবাই পাগল হয়ে যাব। এইসব বাজে কথা আমি একদম বিশ্বাস করি না। রতন, তুই যা বলছিস সে বিষয়ে কি পুরোপুরি নিশ্চিত? হ্যাঁ মোড়ল মশাই, আমি যা বলছি একদম নিশ্চিত হয়েই বলছি। তাহলে শোন, যদি আজ রাতে ঝড় বৃষ্টি হয়, আমরা আর তোকে অবহেলা করব না, কিন্তু যদি কিছুই না হয়, তাহলে ওকে গ্রাম ছেড়ে চলে যেতে হবে। আমি এই শর্তটি মেনে নিলাম। সন্ধ্যা নেমে এলো। রতন নিজের ছোট্ট কুঁড়ে ঘরে ফিরে গিয়ে চুপচাপ বসে রইল। ওই বৃদ্ধ মানুষটা কি সত্যিই সত্য কথা বলেছিলেন? ধীরে ধীরে রাত আরও গভীর হতে লাগল, কিন্তু তখনও আকাশ একেবারে পরিষ্কার, কোথাও এক টুকরো মেঘেরও দেখা নেই। কই রে তোর সেই ঝড়? এখনো তো কিছুই দেখা যাচ্ছে না। আর একটু পরেই তো সকাল হবে। হঠাৎ দূরের আকাশে বিদ্যুতের ঝলকানি দেখা দিল। মুহূর্তেই চারপাশের পরিবেশ যেন বদলে যেতে শুরু করল। ওরে বাবা, ওটা তো বজ্রপাত, মনে হচ্ছে সত্যিই ঝড় আসছে। আরে এত জোরে বাতাস বইছে, মনে হচ্ছে ভয়ঙ্কর ঝড় শুরু হয়ে গেছে। কয়েক মুহূর্তের মধ্যেই কালো মেঘে ঢেকে গেল আকাশ। রতনের কথাই সত্যি হলো। এটা কি করে সম্ভব? প্রবল ঝড়ে অনেক গাছ ভেঙে পড়ল, কয়েকটি কাঁচা ঘরের চাল উড়ে গেল, শুকিয়ে যাওয়া জমিতে পানি জমতে শুরু করল। ভগবান, সত্যি ঝড় এলো। কাল সকাল থেকে গ্রামের মানুষ নিশ্চয়ই আমাকে অন্য চোখে দেখবে। বাইরে তখনও ঝড় বৃষ্টি চলছে, আর রতন নীরবে বসে আগামী দিনের কথা ভাবতে লাগল। পরের দিন ভোরে ঝড় থেমে গেছে। চারদিকে ভাঙা গাছ, উড়ে যাওয়া চাল আর পানিতে ভরা মাঠ। গ্রামের সবাই অবাক হয়ে একটাই কথা বলছে, রতনের ভবিষ্যৎবাণী সত্যি হয়ে। রতনের একটাও কথা ভুল হয়নি, যে কথাগুলি বলেছিল সব সত্যি হয়েছে। আমরা ওকে এত অপমান করেছি, যদি আমাদের উপর রাগ করে। চল আমরা সবাই ওর কাছে গিয়ে ক্ষমা চাই, যদিও আমাদের ক্ষমা করে দেয়। গ্রামের মানুষ দল বেঁধে রতনের কুঁড়ে ঘরের সামনে এসে দাগাল। রতন, একবার বাইরে আসবে? কি হয়েছে মোড়ল মশাই? আমাদের ভুল হয়েছে, তোকে আমরা চিনতে পারিনি। তুই আমাদের আগে থেকেই সাবধান করেছিলি। বাবা রতন, তুই আমাদের ক্ষমা করে দে, আমরা তোকে বুঝতে পারিনি। রতন কিছুক্ষণ চুপ করে সবার দিকে তাকিয়ে রইল।
মানুষের চোখে যা দেখা যায় সেটা সবসময় সত্যি তা নয়। তুমি নিশ্চয়ই বিশেষ কিছু জানো। আজ থেকে তুই গ্রামের সম্মানিত মানুষ। একজন বৃদ্ধ রতনের হাতে দুধের কলসি তুলে দিলেন। এটা আমাদের পক্ষ থেকে। আমি কিছু ফল এনেছি। আমি নিজের হাতে রান্না করা ভাত এনেছি। জীবনে প্রথমবার কেউ তাকে সম্মান দিয়ে খাবার দিল। রতনের চোখ ভিজে উঠল। আজ থেকে তোকে আর আমার বাড়িতে কাজ করতে হবে না। সত্যি বলছেন মোড়লমশাই? হ্যাঁ, আমি তোকে অনেক কষ্ট দিয়েছি। ঠিক তখনই এক কৃষক দৌড়ে এসে রতনের সামনে দাঁড়াল। আমার বলদটা গতকাল ঝড়ের সময় হারিয়ে গেছে, কোথায় খুঁজবো বলো? রতন উত্তর দিতে পারছিল না। হঠাৎ তার মাথায় একটা বুদ্ধি এলো। গ্রামের পশ্চিম দিকের পুরনো বটগাছের আশেপাশে খুঁজে দেখুন। এখনই যাচ্ছি। কিছুক্ষণ পরে কৃষক দৌড়াতে দৌড়াতে ফিরে এলো। পেয়ে গেছি, সত্যিই বটগাছের পাশেই ছিল। রতন যা বলছে সবই ঠিক হচ্ছে। এ নিশ্চয়ই সাধারণ মানুষ নয়। রতনের ওপর গ্রামের মানুষের বিশ্বাস আরও বেড়ে গেল। আমার মেয়ের বিয়ে হচ্ছে না, কি করব? ধৈর্য ধরুন, ভালো সময় আসবে। আপনার আশীর্বাদ চাই। আমার ব্যবসায় শুধু লোকসান হচ্ছে। তাড়াহুড়ো করবেন না, কয়েকদিন অপেক্ষা করুন। সবাই একে একে নিজেদের সমস্যা বলতে লাগল। রতনও গম্ভীর মুখে ছোট ছোট উত্তর দিতে লাগল। দুপুরের দিকে সবাই চলে গেলে রতন একা বসে রইল। আমি তো সত্যি কিছু জানি না, কিন্তু সবাই আমাকে বিশ্বাস করছে। যদি এই বিশ্বাসটা ভেঙে না যায় তাহলে আর কোনোদিন না খেয়ে থাকতে হবে না। এখন থেকে খুব হিসাব করে কথা বলতে হবে, কম বললেই মানুষ বেশি বিশ্বাস করবে। ঠিক তখনই পাশের গ্রামের এক ধনী ব্যবসায়ী বাইক নিয়ে রতনের বাড়ির সামনে এসে থামল। রতন, তোমার সাহায্য দরকার, আমার একটা বড় বিপদ হয়েছে। রতন ধীরে ধীরে ব্যবসায়ীর দিকে তাকাল। তার জীবনের নতুন মোড় শুরু হতে চলেছে। রতন, আমার দোকানের লোহার সিন্দুকের চাবি হারিয়ে গেছে, অনেক খুঁজেও পাচ্ছি না। শেষবার ঠিক আপনি কোথায় গিয়েছিলেন? আমার সঠিকভাবে মনে পড়ছে না আমি কোথায় গিয়েছিলাম। বাড়ির দক্ষিণ দিকটা ভালো করে খুঁজে দেখুন, মন শান্ত রাখুন। আচ্ছা ঠিক আছে, তাহলে এখন আমি আসি। ভাই রতন, চাবিটা পেয়ে গেছি, পুরনো চালের বস্তার নিচে পড়েছিল। রতন যা বলছিল তার অনেকটাই কাকতালীয়ভাবে মিলে যাচ্ছিল। গ্রামের মানুষ এটাকে অলৌকিক শক্তি বলে বিশ্বাস করতে শুরু করল। রতন, এই নতুন ধুতি আর চাদরটা তোমার জন্য। আমার জন্য? এসবের আবার কি দরকার ছিল? হ্যাঁ, তুমি এখন আমাদের গ্রামের সম্মানের মানুষ। রতনের জীবন বদলে যেতে লাগল। প্রতিদিন তার সামনে চাল, ডাল, ফল, দুধ আর টাকা জমতে লাগল। এত সম্মান, এত খাবার, এতদিনের কষ্ট যেন একসঙ্গে শেষ হয়ে গেল।
সেদিন বিকেলে এক বৃদ্ধা কাঁদতে কাঁদতে রতনের কাছে এলেন। বাবা রতন, আমার নাতি সকাল থেকে নিখোঁজ, কোথাও খুঁজে পাচ্ছি না। বলো রতন, ছেলেটা কোথায়? তুমি নিশ্চয়ই জানো, বলে দাও ছেলেটা কোথায় আছে। এবার রতন সত্যিই ভয় পেয়ে গেল। ভুল কিছু বললে বড় বিপদ হতে পারে। গ্রামের মন্দিরের পেছনের বাঁশবাগানে খুঁজে দেখুন। ঠিক আছে, আমি এখনই যাচ্ছি বাঁশবাগানে। ঠিক তখনই গ্রামের স্কুল শিক্ষক অমলেন্দুবাবু চুপচাপ সবকিছু লক্ষ্য করছিলেন। মানুষ বিশ্বাস করছে, সেটা ভালো, কিন্তু অন্ধবিশ্বাস কখনো ভালো নয়। আমি অনেক খুঁজলাম, কিন্তু বাঁশবাগানে কোথাও ছেলেটিকে পাওয়া গেল না। ঠিক সেই সময় অন্য একজন দৌড়ে এলো। পাওয়া গেছে, ছেলেটা নদীর ঘাটে খেলছিল। যাক, বেঁচে গেছে। কিন্তু রতনের কথা তো এবার মিলল না। রতনের আজ প্রথম ভুল হলো। হয়তো এটা কাকতালীয় নয়, সত্যিটা জানা দরকার। সেদিন রাতে অমলেন্দুবাবু একা বসে একটি পরিকল্পনা করলেন। কাউকে অপমান করব না, কিন্তু সত্যি যদি সত্যিই থাকে তা সবাইকে জানতে হবে। অন্যদিকে রতন নিজের ঘরে বসে গভীর চিন্তায় ডুবে গেল। আজ প্রথমবার আমার কথা ভুল হলো। যদি মানুষ আমার ওপর সন্দেহ করতে শুরু করে, আগামীকাল থেকে আরও সাবধানে কথা বলতে হবে। বাইরে রাত নেমেছে, কিন্তু রতনের অজান্তে তার জীবনের সবচেয়ে কঠিন পরীক্ষার প্রস্তুতি শুরু হয়ে গেছে। পরদিন সকাল, পলাশডিহি গ্রামে আগের মতোই ভিড় জমেছে, কিন্তু আজ অনেকের মুখে কৌতূহলের সঙ্গে সন্দেহও দেখা যাচ্ছে। সবাই একটু শুনুন, আজ আমি রতনের সামনে একটি সহজ পরীক্ষা রাখতে চাই। পরীক্ষা? কেন? সত্যিকারের জ্ঞান কখনো পরীক্ষাকে ভয় পায় না। কথাটা তুমি ঠিকই বলেছ। অমলেন্দুবাবু একটি মাটির কলসি কাপড় দিয়ে ভালোভাবে ঢেকে সামনে রাখলেন। রতন, যদি তুমি সত্যিই বিশেষ কিছু জানতে পারো, তাহলে বলো এই কলসির ভেতরে কি আছে। এভাবে আমাকে পরীক্ষা করা কি ঠিক হচ্ছে? যদি তোমার ক্ষমতা সত্যি হয়, তাহলে ভয়ের কিছু নেই। রতনের কপালে ঘাম জমে গেল। সে জানত কলসির ভেতরে কি আছে, সে জানে না। আমার মনে হচ্ছে ভেতরে একটি রূপোর পাত্র আছে। অমলেন্দুবাবু ধীরে ধীরে কাপড় সরিয়ে কলসির মুখ খুললেন। এ কি? এ তো আম। তাহলে রতনের কথা ভুল হলো। আমি কাউকে ছোট করতে চাই না, কিন্তু মানুষের বিশ্বাসের সঙ্গে খেলা করা উচিত নয়। আমি সত্যি কোনো অলৌকিক মানুষ নই। তাহলে এতদিন আমাদের কেন কিছু বলনি? প্রথম দিন আমি শুধু একজন অচেনা বৃদ্ধের কথা বিশ্বাস করে গ্রামের সবাইকে সাবধান করেছিলাম। ঝড়টা সত্যিই এসেছিল। তারপর সবাই আমাকে এমনভাবে বিশ্বাস করতে শুরু করল যে আমি সেই সম্মান হারাতে চাইনি। তাহলে তুমি আমাদের ভুল ভাঙাওনি কেন? ভয় পেয়েছিলাম। অনেক দিন না খেয়ে থেকেছি, অপমান সহ্য করেছি। যখন সবাই সম্মান দিতে শুরু করল, তখন সত্যি বলার সাহস পাইনি। দোষ শুধু রতনের নয়, আমরা যখনও ক্ষুধার্ত ছিল তখন একবেলা ভাতও দেইনি। মনে রাখবেন, কারোর কথা বিশ্বাস করার আগে বিচার করা দরকার, আর কাউকে অপমান করাও অন্যায়। আমি যা পেয়েছি সব ফিরিয়ে দিতে চাই।
রতন গ্রামের মানুষদের দেওয়া টাকা, চাল, কাপড় এবং উপহার একে একে ফিরিয়ে দিল। রতন, যদি তুই রাজি থাকিস, আমার খামারে আর শ্রমিক হয়ে নয়, সম্মান নিয়ে কাজ করবি, ন্যায্য মজুরি পাবি। আমি রাজি। কয়েক মাস পরে পলাশডিহির মাঠ আবার সবুজ হয়ে উঠল। রতন নিজের পরিশ্রমে সম্মান অর্জন করল। গ্রামের মানুষও শিখল, অন্ধবিশ্বাস যেমন ক্ষতিকর, তেমনি অকারণে কাউকে অপমান করাও বড় অন্যায়।